প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ভোট কেন্দ্র দখল করে আর নির্বাচনে জেতার সুযোগ নেই। দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল হবে বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলমান আছে জানিয়ে সিসি বলেন, চূড়ান্ত ভোটার তালিকা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে ইসি যেতে পারে না। স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে কমিশন কাজ করছে বলেও জানান সিসি। বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি, তবে চাপ দিলে চেয়ার ছেড়ে দেবেন। দেশের একটা ক্রান্তি লগ্নে এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা আমি নিয়েছি বলতে হয়। যখন রাজি হয়েছি তখন তো নিয়েছি বলতে হয়, এবং এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধা পাকা ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 2টি পরিবারের 9 জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে এই ঘটনা ঘটে। শুরুতে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে জানা গেলেও পরে জানা যায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুন লেগে দগ্ধ হয় তারা। ফায়ার সার্ভিস জানায়, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় এবং এতে পরিবারের সদস্যরা দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিরা হলো দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও 2 সন্তান তৃষা আক্তার এবং আরাফাত। দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের 3 শিশু সন্তান ইমাম উদ্দিন, জান্নাত এবং মুনতাহা। এর মধ্যে হাসানের শরীরের 44%, সালমার 48%, আসমার 48%, তৃষার 53%, জান্নাতের 40%, মুনতাহার 37% এবং 1 মাস বয়সী ইমামের শরীরের 30% পুড়ে গেছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। 1 মাস মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল মাইলস্টোনের আরেক শিক্ষার্থী তাসনিয়া। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 37 জনে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, 21 জুলাই মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত তাসনিয়ার শরীরে 37% দগ্ধ ছিল। সকাল 8টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের 6 নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে 20 জন মারা গেল। বর্তমানে চিকিৎসাধীন আছে 23 জন এবং 14 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকট নিয়ে চলছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। একদিকে ওষুধ, যন্ত্রপাতি ও চিকিৎসক সংকট, অন্যদিকে জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রসূতি মা ও শিশু। সংকট সমাধান করে সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। 4 দশক আগে প্রতিষ্ঠিত জয়পুরহাট শহরের ধানমন্ডি সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় সুনাম কুড়ালেও বর্তমানে নানা সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে নেই ওষুধ সরবরাহ, যন্ত্রপাতি না থাকায় রোগ নির্ণয় কার্যক্রমও বন্ধ, এমনকি এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন। এছাড়া ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে আতঙ্কিত রোগী ও স্বজনরা। আমি আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এবং প্রায় 3 বার চেকআপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি এখানটাতে। এখানে মেশিন নেই। অপারেশন, সিজার, ভালো এনেস্থেশিয়া ডাক্তার সবকিছু হলে আমাদের একটু বেশি ভালো হতো। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। সরকার যদি এই ওষুধের ব্যবস্থাটা করে দিত অনেক ভালো হতো। অনিয়মিত বেতন সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালের স্টাফরা। আমাদের উন্নয়ন খাত এবং
আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই। সমস্যা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার। যদি এসব সমস্যার সমাধান করা হয় তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। আন্তর্জাতিক বিশ্বজুড়ে অশান্তি ছড়িয়ে শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সহ 6টি যুদ্ধ থামানোর দাবি করে নোবেল পুরস্কার পেতে মরিয়া এই রিপাবলিকান নেতা। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কারে ট্রাম্পকে মনোনীত করতে সম্মতিও দিয়েছে পাকিস্তান, আর্মেনিয়া, ইসরায়েল সহ মিত্র দেশগুলো। তবে গাজা ইসরায়েলি গণহত্যার পৃষ্ঠপোষকতা, ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নির্লিপ্ততা, ইয়েমেন ও ইরানে সংঘাত বাঁধিয়ে রাখার দায় ট্রাম্পের ঘাড়েই বর্তায়। তাই ডোনাল্ড ট্রাম্পের নোবেল জয় হতে পারে মানবতা ও শান্তি প্রতিষ্ঠার পথে বড় উপহাস। বর্তমান বিশ্ব রাজনীতিতে রহস্যময় এক নেতা ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতির বাইরেও যার অবাধ বিচরণ বিশ্ব ভূমণ্ডলে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেই একের পর এক চমক দেখিয়ে যেমন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন, তেমনি তার উদ্ভট সব কর্মকাণ্ডে হতভাগ বিশ্ববাসী। মার্কিনীদের অর্থনৈতিক ভাগ্য বদলানোর নামে বিতর্কিত নানা পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের খবরদারি আর নাক গলানো মানতে নারাজ অনেকে। এবার হোয়াইট হাউসে ফেরার পর তার মদদেই ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, আগ্রাসন বাড়িয়ে দেয় নেতানিয়াহু সরকার। অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার বদলে অশান্তির বিষ ছড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন খোদ আমেরিকানরা। সম্প্রতি ভারত, পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরান, ইসরায়েল এবং রাশিয়া, ইউক্রেন সহ 6টি যুদ্ধ থামাতে নিজের কৃতিত্ব দাবি করে আসছেন মার্কিন ধনকুবের। এজন্য নিজেকে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি এই যুদ্ধবাজ নেতার। ওবামা কিছু না করেই প্রেসিডেন্ট হওয়ার 8 মাসের মধ্যেই নোবেল পেয়েছেন, কিন্তু আমি ক্ষমতায় এসে ভারত, পাকিস্তান সহ বিশ্বের 6টি যুদ্ধ বন্ধ করেছি। তাই নোবেল শান্তি পুরস্কারের নমিনেশন আমিই যোগ্য। এবছর নোবেল শান্তি পুরস্কার দিতে ট্রাম্পের পক্ষে সাফাই গাইছে পাকিস্তান, ইসরায়েল, আর্মেনিয়া সহ বিভিন্ন দেশ। নরওয়ের নোবেল কমিটিতে তদবিরও করেছে তারা। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, এজন্য আমরা তাকে মনোনয়ন দিচ্ছি। এটা অবশ্যই একটা বিরাট সম্মানের বিষয় হবে। আমি রাশিয়া, ইউক্রেনের অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছি। আমি যদি না আসতাম এটা বিশ্বযুদ্ধ হতে পারত, কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছি। কিন্তু পারমাণবিক শক্তিধর, মানবতার প্রতি দরদহীন এবং হঠকারী একজন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার পাবেন তা নিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে জনমনে। ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ট্রাম্পকে দায়ী করে আসছে বিশ্ব। সবশেষ বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়েছেন ম্যানহাটনের এই আবাসন ব্যবসায়ী। এতে টালমাটাল বিশ্ব বাণিজ্য। অনেকের দাবি শান্তির বিপরীতে অশান্তির বিষ ছড়িয়ে দিয়েছেন 6 ফুট 3 ইঞ্চির সুঠাম দেহের এই শ্বেতাঙ্গ নেতা। ট্রাম্প শুধু একজন বিতর্কিত রাজনীতিবিদ নন, যার শাসনামলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগুনে ঘি ঢেলেছে। সংঘাত উস্কে দেয়া একজন নেতা কখনোই নোবেল শান্তির জন্য মনোনীত হতে পারেন না। তবে 4 স্ত্রী ও 5 সন্তানের জনক ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা এবং তার দাবি নিয়ে বিশ্বব্যাপী চলছে তুমুল বিতর্ক। তাই সবার নজর এখন নোবেল কমিটির সিদ্ধান্ত এবং ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়া সহ 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় শর্ত হল পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন। যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না, এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন পুতিন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছিল সে বিষয়ে তারা কেউই সুস্পষ্টভাবে কিছু জানায়নি। এরপর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করেন। দ্রুতই পুতিন জেলেনস্কি বৈঠক হবে বলেও জানান ট্রাম্প।
নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ ও এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় 3 বছর পর দলে ফিরলেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ফিরেছেন সাইফ হাসানও। এদিকে নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই এশিয়া কাপেও, তবে এশিয়া কাপের দলে স্ট্যান্ড বাই রাখা হয়েছে তাকে। এছাড়া দলে সুযোগ হয়নি সবশেষ টি-20 সিরিজে খেলা নাইম শেখের। আগের মতো এবারও সুযোগ হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 30 আগস্ট। পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।